তাহলে আমরা আজকে শিখছি কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। এই যে একটা বক্সের মতো, এটাকে ধরে নিলাম একটা কাচের স্ল্যাব। আর এই যে ব্রাউন কালারের যেটা আছে, ধরলাম এটাকে নাম দিয়ে দিই এন এন ড্যাশ। তাহলে এন এন ড্যাশ হচ্ছে একটা অভিলম্ব। তো এখানে অভিলম্বটা বলতে গেলে সবসময় মনে রাখতে হবে, বইতে অত অনেক সময় ক্লিয়ার করে বলা থাকে না। সেটা হচ্ছে কোন বিন্দুতে আমি অভিলম্বটা আঁকছি সেটা বলে দেওয়া মনে হয় একটু ভালো হয়। তাহলে আমরা ধরলাম পি বিন্দুতে কাঁচের স্ল্যাবের ওপর, এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে পি বিন্দুতে কাঁচের স্ল্যাবের ওপর এন এন ড্যাশ একটি অভিলম্ব আমরা অঙ্কন করেছি। ঠিক আছে? তাহলে তাহলে এই তলটা এবিসিডি তলের ওপর আমরা পি বিন্দুতে এন এন ড্যাশ অভিলম্ব এঁকেছি। আর এইখানে ধরলাম আমরা এরকম কিউপি হচ্ছে একটা আপতিত আলোক রশ্মি। তাহলে কিউপিটা নীল রঙের, যেটা আপতিত আলোক রশ্মি। যদি কাচের স্ল্যাবটা না থাকতো তাহলে ও এরকম সোজা হয়ে ধরলাম পি আর পথে নির্গত হয়ে যেত। এবার তাহলে আবার একটা আমার দ্বিতীয় অবিলম্ব আঁকতে হবে। ধরলাম দ্বিতীয় একটা কোন বিন্দুতে, এবার কাঁচের স্ল্যাব। তাহলে আমরা প্রতিসরণ মানে কি? প্রতিসরণ যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে আস্তে আস্তে অন্য মাধ্যমের বিভেদ তলের, ওই দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে যখন আবার দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তখন সেই আলোর এই বেঁকে যাওয়াটাকে আমরা বলি প্রতিসরণ। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যে মাধ্যম থেকে আসছে সেটা ধরে নিলাম বাতাস। তাহলে বাতাস থেকে এসে আলোক রশ্মিটা কোথায় যাচ্ছে? ধরলাম এই কাঁচের স্ল্যাব। তাহলে এটা কাঁচ। তাহলে বাতাস আর কাঁচের মধ্যে ঘন হচ্ছে কাঁচ। তাহলে বাতাসটা হবে ওর থেকে কম ঘন, তার মানে সেটাকে আমরা বলবো বাতাসটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু। আর কাঁচটা হচ্ছে এখানে ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি এখান থেকে লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। যখনই আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, সে কি হবে? অভিলম্বের দিকে। অভিলম্ব কোনটা? এন এন ড্যাশ পি বিন্দুতে অভিলম্ব। তাহলে ও না থাকলে কি হতো? এইরকম সোজা চলে যেত পি আর পথে। অভিলম্বের দিকে সরে যাওয়া মানে ও কোন দিকে সরবে? এই রশ্মিটার বাঁ দিকে সরে যাবে, যেহেতু বাঁ দিকে অভিলম্বটা আছে। তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সে অভিলম্বের দিকে সরে যায়। মানে ওর যে পথে যেত তার যেদিকে অবিলম্ব থাকবে সেই দিকে ও সরে যাবে। তাহলে আমরা বলতে পারি ও তাহলে কোন দিকে সরে আসবে? এই দিকটায় সরে আসবে। তার মানে আমরা ধরলাম এই দিকে সরে আসলে ও একটা পথ নির্দেশ করবে। সেই পথটাকে ধর আমরা সবুজ রশ্মি দিয়ে আঁকার চেষ্টা করছি। তাহলে সবুজ দিয়ে ও কি করবে? এই পি থেকে সরে গিয়ে ও কোথায় চলে আসবে? ধরলাম এই পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় তলটার তল। তাহলে ও এইখানটায় চলে এলো, তাহলে বেঁকে গেল। তাহলে এবার কি করতে হবে আমায়? আলোক রশ্মি যেহেতু, তাহলে আমায় একটা অ্যারো দিতে হবে। অ্যারো দিলাম। তাহলে এই যে পয়েন্টটা, এইটাকে আমি দিলাম কি পি কিউ আর ধর এস। তাহলে এস বিন্দুতে আমরা আবার একটা অভিলম্ব এঁকেছি, সেটা ধরে নিলেই এম এম ড্যাশ। এম এম ড্যাশ দ্বিতীয় অভিলম্ব। তাহলে এম এম ড্যাশ কোথায় তৈরি হয়েছে? এম এম ড্যাশ এই যে কাঁচের স্ল্যাবটা এটাই তৈরি হয়েছে। এখানে তলটা কি একটা নাম দিয়ে দে। তলটার নাম হচ্ছে ই এফ জি এইচ। তাহলে ই এফ জি এইচ তলে ওপর অবস্থিত এস বিন্দুতে অভিলম্বটা হলো এম এম ড্যাশ। তাহলে এবার ও কি এইটা ভেতরে কাঁচের ভেতর দিয়ে এই সবুজ রশ্মিটা গেল এস বিন্দুতে টাচ করলে, এবার কি হবে? এস বিন্দু থেকে ও বেরিয়ে যেতে চেষ্টা করবে। তাহলে ও যদি বেরিয়ে যায়, এখন ও কি হবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। তাহলে ও এবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি ধর ও কাঁচেতেই থাকতো, কাঁচের মধ্যেই থাকতো, তাহলে ও কোন পথে যেত? তাহলে ও এই সবুজ রশ্মিটা যে পথে এসছে, অর্থাৎ ও এই পথেই চলে যেত। তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সবুজ রশ্মিটা যে পথে আছে ও ওই পথেই চলে যেত। তাহলে সবুজ রশ্মিটাকে যদি আবার আঁকি, ড্র করি, তাহলে ও কিভাবে আছে? ও এইভাবে এসছে, কিন্তু ও তাহলে এই পিঙ্ক কালারের পথে যেত। কিন্তু যেহেতু ও আবার কাঁচ থেকে আবার বাতাসে প্রবেশ করছে,
তাহলে ঘন থেকে যেহেতু ও লঘুতে প্রবেশ করবে, সেই জন্য ও কি করবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে ও আবার বাতাস মাধ্যমে ফিরে আসবে। তাহলে বাতাস মাধ্যমে ও যদি ফিরে আসে কোনখান থেকে, এস বিন্দু থেকে, তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে এস বিন্দু থেকে ও যখন যাবে, অভিলম্ব কোন দিকে আছে, ওই পিঙ্ক কালারের লাইনটার বাঁ দিকে অভিলম্ব, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে ও ডান দিকে সরে যাবে। তাহলে ও এই পথে বেরিয়ে যাবে। তাহলে এইটাকে অ্যারো দিয়ে দেখাতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের নির্গত রশ্মি। তাহলে নির্গত রশ্মিটাও এস থেকে এরকম এস টি পথে বেরিয়ে যাবে। আর যদি না থাকতো, কাঁচের মধ্যেই থাকতো, তাহলে ও যেত এস ভি পথে। তাহলে এই যে এতগুলো পয়েন্ট হলো, তাহলে প্রথমে আলোক রশ্মিটা কিভাবে যেত, উইদাউট গ্লাস মিডিয়াম। গ্লাস মিডিয়াম না থাকলে ও কিভাবে যেত, কিউ আর। কিন্তু এখন গ্লাস মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার ফলে ও অ্যাকচুয়ালি এখন নির্গত হচ্ছে কোথা থেকে, এস টি পথে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এইবার মনে রাখতে হবে, এই যে এস টি, এই যে দৈর্ঘ্যটা হলো, এই দৈর্ঘ্যটা কিন্তু মনে রাখতে হবে, এইটাই ও এতটা সরে এসছে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে পার্শ্ব সরণ। তাহলে এই এস ডিটাকে বলা হবে পার্শ্ব সরণ, অত কতটা সরে গেছে বা পার্শ্বীয়। তাহলে এই যে পার্শ্ব সরণ হলো, তাহলে বোঝা গেল যত কাঁচ স্ল্যাবটা যদি যত বড় হবে, তাহলে পার্শ্ব সরণটা তত বেশি হবে। তাহলে এখানে বাকি প্রতিসরণের ক্ষেত্রে যা যা জিনিস সেইগুলোকে আমাকে লিখতে হবে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে কি, এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করেছে আপতন বিন্দুতে, অবিলম্বের সাথে অঙ্কিত কোণটাকে, এটাকে আমরা বলবো আই। আই বা I1, এই I1টা হচ্ছে আপাতন কোণ। এবার কাঁচের মধ্যে অবিলম্বের সাথে যে কোণটা করেছে সেটা হচ্ছে R1, সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। এবার আবার ও কাঁচের মাধ্যমে দ্বিতীয় যে ভাবে আপতিত হয়েছে, যখন ও বাতাসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন যে একটা কোণ করেছে সেটাকে আমরা ধরলাম, এই কোণটাকে ধরলাম R2। তাহলে R2 হলো দ্বিতীয় কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে R2। আর যখন আবার ওই হলুদের সাথে ওই নীল রশ্মিটা যেটা বেরিয়ে যাচ্ছে, সেই এই কোণটাকে বলা হলো প্রতিসরণ কোণ অবশ্যই, কিন্তু এটাকে আমরা নাম দেবো I2, যেহেতু এটা বাতাসেই তৈরি হয়েছে। এই I2টাকে আমরা নাম দিলাম হচ্ছে নির্গমন কোণ। তাহলে I1 আপাতন কোণ, I2 হচ্ছে নির্গমন কোণ, আর কাঁচের ভেতরে যে প্রতিসরণ হয়েছে তার জন্য প্রথম কোণটা R1 আর দ্বিতীয় কোণটা হচ্ছে R2। তাহলে এইটুকুনি যদি বোঝা যায়, তাহলে একবার নিজেরা ছবিটা দেখে ভেবে বোঝার চেষ্টা করে একটু 2 মিনিট সময় পরে। তাহলে এই হয়ে গেল। তাহলে N-PS, যেটা R1 দিয়ে সূচিত করা হয়েছে, আর MSP এরা পরস্পর, এই যে এটা হচ্ছে এম, এই বিন্দুটা হচ্ছে এম, MSP এটা পরস্পর ইকুয়াল, কারণ এরা একান্তর কোণ বলে, এটা ভেদক, আর এটা হচ্ছে প্যারালাল রশ্মি। তাহলে যেই R1 R2 আমরা একান্তর কোণ পেয়ে গেলাম, মানে R1 R2 সমান পেয়ে গেলাম, তাহলে কি আমরা বলতে পারি যে I1 আর I2 এর মধ্যে কি সম্পর্ক হবে? তাহলে I1 আর I2 এর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, লেন্সের সূত্র ইউজ করতে হবে, মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের সূত্র কি বলছে, যে সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে আপাতন কোণের সাইন প্রথম ক্ষেত্রে, যেখানে ও বাতাস থেকে যখন ও কাঁচে যাচ্ছে, তাহলে বাতাস থেকে যখন কাঁচে যাচ্ছে, তাহলে প্রথম কোণটা কত, আপাতন কোণ হচ্ছে I1, সেই জন্য সাইন I1। ও কোথায় চলে গেল, প্রতিসরণ কোণটা কত, কাঁচের মধ্যে প্রতিসরণ কোণটা তৈরি হবে, তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে সাইন R1। তাহলে আমরা বলতে পারি সাইন I1 বাই সাইন R1, বাতাস থেকে কাঁচে, কোথা থেকে আসছে, বাতাস থেকে কাঁচের মধ্যে প্রবেশ করছে, তাকে বলা হয় কাঁচের প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে। লিখবো কিভাবে, এ মানে কোন মাধ্যম থেকে আসছে, এয়ার মাধ্যম থেকে আসছে, প্রতিসরাঙ্কের চিহ্ন হচ্ছে মিউ। তাহলে এ প্রতিসরাঙ্ক, কার প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে প্রবেশ করবে। তাহলে এখানে কার মধ্যে প্রবেশ করেছে, কাঁচটাকে জি দিয়ে লিখলাম গ্লাস। তাহলে হয়ে গেল সাইন I1 বাই সাইন R1 সমান হবে এ মিউ জি, মানে কাঁচের প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে। আবার বলছি,
যে মাধ্যমে প্রবেশ করবে তার প্রতিসরাঙ্ক যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে, মানে এটা একটা তুলনামূলক আলোচনা বা তুলনামূলক ডেটা অ্যানালিসিস। তাহলে এই যে ডেটা অ্যানালিসিস, তাহলে এই ডেটা অ্যানালিসিসে এইটা মনে রাখতে হবে। তাহলে সাইন I1/R2 আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হবে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। সেই জন্য আমরা লিখলাম এ মিউজি। এ মিউজি মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিউজি মানে গ্লাসের মানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক বাই বাতাসের পরম প্রতিসরাঙ্ক। যখন এই কোথা থেকে আসছে লেখা নেই তখন সেটাকে ভাবতে হবে ভ্যাকিউম মানে শূন্য মাধ্যম থেকে আসছে। তাহলে এটা হয়ে গেল বাতাস থেকে যখন ও কাছে যাচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আলোক রশ্মিটা যাচ্ছে কোথায়? কাঁচ থেকে, যখন এস বিন্দু থেকে ও কাঁচ থেকে বাতাসে যাচ্ছে। তাহলে কাঁচ থেকে বাতাসে যাচ্ছে, তাহলে তখন কাঁচ থেকে যখন বাতাসে যাবে তখন আপাতন কোণটা তখন ধরতে হবে কত? R2। তাহলে আমরা ধরবো সাইন R2, এটা হচ্ছে R2। তাহলে সাইন R2 বাই, কারণ আপাতন কোণ এখানে R2, আর যেটা নির্গমন হচ্ছে সেটা হচ্ছে প্রতিসরণ, তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে I2। তাহলে সাইন R2 বাই সাইন R2। এবার কোথা থেকে কোথায় যাচ্ছে? কাঁচ থেকে যাচ্ছে বাতাসে, সেই জন্য বাতাসের প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে। তাহলে এটাকে লিখবো কি? মিউ এ, একই নিয়ম, বাই মিউ জি। খুবই সোজা, একটু কেয়ারফুলি ভাবতে হবে, ভাবলেই পারা যাবে। তাহলে এবার দুটো সমীকরণের নাম দিয়ে দিই। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এবার যদি আমি 1 আর 2 কে আমি গুণ করে দিই, 1 ও 2 কে গুণ করলে আমি কি পাবো? তাহলে গুণ করলে দেখা যাচ্ছে এইখানে কি আসছে? সাইন I1, আর এখানে আসছে সাইন R1 প্রথম দিকে মা দিকে। এবার মনে রাখতে হবে যদি সাইন সম্বন্ধে ধারণা না থাকে, গুণ চিহ্ন, তার মানে কি গুণ চিহ্ন দিতে হবে। আমি ইকুয়াল টু দিয়ে দিয়েছি। তাহলে গুণ চিহ্ন দিলাম, দিয়ে কি করবে? দ্বিতীয়টা লিখবো সাইন R2 বাই সাইন R1 I2। এবার মনে রাখতে হবে যে সাইন মানে কি? সাইন মানে সাধারণত যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, মানে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণটা থাকবে এটা তো 90°। তাহলে বাকি যে দুটো সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণের যদি এটা ধরলাম আমরা কোণটা সি, তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব। মনে রাখতে হবে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলি। লম্ব এই নয় যে সবসময় উপরের দিকে তাকিয়ে আছে সে লম্ব, না। যদি আমি এই সূক্ষ্ম কোণটা নিতাম, আমি যদি এই লাল কালারের হিসাবে এই সূক্ষ্ম কোণটা নিতাম, তখন কিন্তু লম্বটা হয়ে যেত আমার এই বাহুটা। তাহলে লম্ব হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হবে। তাহলে এটা লম্ব, আর 90°র বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এই লম্বকে আমি যদি অতিভুজ দিয়ে ভাগ করি, লম্ব বাই অতিভুজ, এদের যে বাহু দুটো দৈর্ঘ্য যদি ভাগ হয়, তাহলে যে রেশিও, অর্থাৎ যে আমরা রেশিও করেছি ম্যাথসে, তাহলে যে অনুপাতটা পাবো সেটাকেই বলা হয় সাইন। এখানে কোন অ্যাঙ্গেলটার হিসাবে বার করেছি? সবকিছু সি এর হিসাবে। তাহলে সেই জন্য লব বাই অতিভুজ হচ্ছে সাইন, সূক্ষ্ম কোণের সাইন। তাহলে এইখানে সেই হিসাবেই করা হচ্ছে, এখানে সব ত্রিভুজ নিয়ে ভাবতে হয়েছে। তাহলে সাইন I1 সাইন R1 সাইন R2 সাইন I2, এটা সমান কি হলো? তাহলে প্রথমটাই ছিল আমার মিউ জি বাই মিউ এ, আর দ্বিতীয়টাই ছিল মিউ এ বাই মিউ জি। তাহলে দেখতেই পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে কি হচ্ছে? কাটাকুটি হয়ে যাচ্ছে, মিউ এ সাথে মিউ এ আর মিউ জির সাথে মিউ জি কাটাকুটি হয়ে গেল। তাহলে কাটাকুটি হয়ে গেলে কি পড়ে থাকলো? এইদিকে 1। এবার আমরা এইমাত্র পেয়েছিলাম R1 ইজ ইকুয়াল টু R2 পেয়েছিলাম। তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 যেই পাবো, তাহলে কি হবে? দুদিকে আমি যদি ভাবি, এটা ভাবছি এখন, প্রথমে এই কনসেপ্টটা যদি আমি ভাবি যে দুদিকে আমি সাইন দিয়ে গুণ করলাম, অ্যাকচুয়ালি গুণ করা যায় না, কিন্তু যদি ভাবি, তাহলে সাইন যদি দুদিকে আনি তাহলে কি হবে? R1 আর R2 যেহেতু সমান, তাহলে সাইন অফ R1 শুড বি ইকুয়াল টু সাইন অফ R2। তাহলে সাইন R1 আর সাইন R2 সমান হয়ে গেল, তাহলে এটাও কেটে যাবে। তাহলে সাইন, যেহেতু R1 আর R2 সমান ছিল, তাই এটা এলো সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন R2। তাহলে এটা কেটে গেল, আর এদিকেও 1, তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই হবে। ক্রস মাল্টিপ্লাই হলে কি পড়ে থাকলো? তাহলে সাইন I1 সমান হয়ে গেল সাইন I2।
তাহলে যেহেতু সাইন i1 সমান সাইন i2 হয়ে গেল, তাহলে আবার ভাবতে পারি সাইন সাইন উঠে গেলে i1 ইকুয়ালস টু i2। তার মানে i1 আর i2 সমান হয়ে যাওয়ার মানে যে আপাতন কোণ আর নির্গমন কোণ সমান, অর্থাৎ আমরা বলতে পারি আপাতন কোণ নির্গমন কোণ সমান মানে বিপি সমান্তরাল এসটি, অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি যেটা বেরিয়ে আসছে তারা পরস্পর সমান্তরাল হবে, কিন্তু তাদের মধ্যে একটা ব্যবধান হবে। সেই ব্যবধানটাকে আমরা কি নাম দিয়ে প্রকাশ করব? ব্যবধানটাকে আমরা বলবো হচ্ছে পার্শ্ব সরণ। তাহলে ডিটাকে বলা হচ্ছে ব্যবধান, আর এই ব্যবধানটাকে বলা হবে পার্শ্ব সরণ। তাহলে মনে রাখতে হবে, এটা একটু ভালো করে 2 মিনিট বোঝ, তারপরে আবার আমরা বলছি। এখানে আলোক রশ্মির কৌণিক বিচ্যুতি হয় না। কৌণিক বিচ্যুতি মানে হচ্ছে যে এখানে i1 আর i2-র মধ্যে কোনো অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে না, কোণের পার্থক্য হচ্ছে না। যদি পার্থক্য হতো তাহলে আমরা বলতাম কৌণিক বিচ্যুতি। তাহলে এখানে মনে রাখতে হচ্ছে যে কৌণিক বিচ্যুতি হয় না, কৌণিক বিচ্যুতি হয় না। তাহলে কি হচ্ছে? কৌণিক বিচ্যুতি না হয় তাহলে কি আসছে? তাহলে মনে রাখতে হচ্ছে যে কৌণিক বিচ্যুতি হচ্ছে না, কিন্তু ওদের পার্শ্বীয় প্রতিসরণ হচ্ছে। তাহলে কৌণিক বিচ্যুতি না হয়ে এদের মধ্যে শুধু পার্শ্বীয় প্রতিসরণ হবে, কৌণিক বিচ্যুতি ঘটবে না, পার্শ্ব সরণ ঘটবে, মানে এই ডি এর মানটা আসবে। এটা নির্ভর করবে হচ্ছে কাচের যে ফলকটা আছে তার চওড়া, অর্থাৎ তার বেধটা কত, মানে এই যে কাচের ফলক এর হাইটটা কত, এর কতটা বেধ, এই বেধটার উপর নির্ভর করবে হচ্ছে পার্শ্ব সরণটার মান। এটাকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে এই ডি এর উপর নির্ভর করবে এর পার্শ্ব সরণের মান। ডি না, ডি দিতে পারবো না, কারণ ডি পার্শ্ব সরণটা দিয়েছে, ধর থিকনেস টি দিলাম। তাহলে পার্শ্ব সরণ অর্থাৎ ডি এর মান ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে থিকনেসের ওপর। ডি এর মান ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে i1 অর্থাৎ আপাতন কোণের ওপর। আর ডি এর মানটা অনেক সময়, মানে অনেক সময় না, নির্ভর করবেই দুই মাধ্যমের প্রতিসরাঙ্কের ওপর। তাহলে এই তিনটে বিষয়ের ওপর ডি এর মান নির্ভর করবে। এক হচ্ছে থিকনেসের ওপর, কার থিকনেস? এই যে গ্লাস স্ল্যাবটা, মানে ঘন মাধ্যমটা নিয়েছি যেটা, সেইটা গ্লাসই নিতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু আমরা সচরাচর গ্লাস দিয়েই করি কারণ ওটা রেডিলি অ্যাভেলেবেল, সহজেই পাওয়া যায়। তাহলে গ্লাসের থিকনেসের ওপর, কাচ ফলকের বা কাচের স্ল্যাবের পুরুত্বের ওপর, আপাতন কোণের ওপর এবং মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের অনুপাতের ওপর এই পার্শ্ব সরণটা নির্ভর করবে। এরপরের অংশে যেটা আছে সেটা হচ্ছে একটা প্রিজমকে কিরকম দেখতে হয়। তাহলে প্রিজমটা দেখতে হবে যেটা, সেটা আমরা অনেক সময় অনেকের কাছে প্রিজম থাকে, আবার অনেকের ক্ষেত্রে যেটা থাকে না, সেটা দিয়ে আমরা একটা ভাবনা চিন্তা করে একটা প্রিজম তৈরি করার চেষ্টা করছি। একটা আমরা যদি ত্রিভুজ বা একটা আমরা যদি ত্রিভুজই আঁকি, তাহলে একটা ত্রিভুজ আঁক প্রথমে। তাহলে একটা ত্রিভুজ যদি আঁকিস, প্রথমে একটা ত্রিভুজ খাতায়, নিজের খাতায় আঁক, করে করে শিখতে হবে। এটা হাতে কলমে শেখা, কিন্তু এখন ল্যাবে নিয়ে যেতে পারলে ল্যাবের মধ্যে আছে সেটা দেখানোর খুবই সোজা, কিন্তু এখন ল্যাবে যাওয়া যাবে না, তাই ওটা ভেবে লাভ নেই। এখন নিজেরাই এরকম একটা কাল্পনিক, যত সায়েন্স পড়ছি মানে কি আমার কল্পনার জগৎটাও অনেক। কল্পনা, যখন বিমান আবিষ্কার হয়নি তাহলে রাইট ভ্রাতৃদ্বয় কি করেছিল? কল্পনায়, নিজের কল্পনায় বিমান ভেবেছিল। সেই কল্পনা থেকেই ওরা কি করেছিল, ওর আকারটা নিজেরা তৈরি করেছিল। সেরকম নিজের কল্পনাকে যত বাড়াতে পারবো সায়েন্স তত কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে কি করলাম, এরকম একটা অংশ ত্রিভুজ একটা আঁকলাম, নিজের খাতায় একটা ত্রিভুজ আঁক। এবার ত্রিভুজ আঁকার পরে এই ত্রিভুজটাকে ধর রাতারাতি ত্রিভুজটার মধ্যে কি হয়েছে জানি না, ত্রিভুজটা আপনা থেকে ও একটা লম্বায় বেড়ে যেতে শুরু করলো। তাহলে কিরকম দেখতে হবে? তাহলে ও যদি লম্বায় ত্রিভুজটা কাল্পনিক ভাবে বেড়ে যায়, তার মানে প্রত্যেকটা এখন যে ভার্টেক্সটা আছে সেটা এতটা উঁচু লম্বা হয়ে গেল। এই যে এই ভার্টেক্সটা মানে এসটা আছে, সেই শীর্ষবিন্দুটা এতটা উঁচু হয়ে গেল। সবাই সমান বাড়ছে।
আবার এই ধরনের যে ভার্টেক্সটা, সেটাও লম্বায় এতটা বেড়ে গেল, সবাই সমান মাপের বাড়লো। বেড়ে যাওয়ার পরে দেখা গেল হচ্ছে এইবার অন্যদিকেও বাড়ছে, সবকিছু বাড়ছে। এই রেখাটার সাথে তখন এই রেখাটা যদি বুঝতো, তাহলে এই রেখাগুলো প্রত্যেকটা বেড়ে এসছে, এই রেখাটাও বেড়ে এসছে। তাহলে এই রকম ভাবে যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকেই আমরা বলবো প্রিজম। তাহলে এখন তো ভাব একটু, ছবিটা তাহলে মোটামুটি ক্লিয়ার আসছে। তাহলে এই যে প্রিজম, তাহলে প্রিজম এটাকে বলা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার, মানে ত্রিভুজাকৃতি প্রিজম। তাহলে এই প্রিজমের কটা কি ধরনের জ্যামিতিক আকার আছে, কি কটা বিভিন্ন জ্যামিতিক আকার আছে, মানে ক্লোজ সারফেস আছে, একটু বলার চেষ্টা কর। একটা প্রিজমে কটা বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার আমরা দেখতে পাচ্ছি, ভাব। তাহলে ট্রায়াঙ্গুলার যদি আমরা প্রিজম একটা দেখি, তাহলে ট্রায়াঙ্গুলার প্রিজমে এ বি সি আর ডি ই এফ দুটো ত্রিভুজ পাবো। যেহেতু ট্রায়াঙ্গুলার, তাহলে অবশ্যই বেস আর শীর্ষতলটা ত্রিভুজাকৃতি হবে। সেরকম ট্রায়াঙ্গুলারই প্রিজম যে শুধুমাত্র ট্রায়াঙ্গুলারই হয় তার কোনো মানে নেই, কিন্তু প্রিজম স্কোয়ার প্রিজমও হতে পারে, পেন্টাগোনাল প্রিজমও হতে পারে, বিভিন্ন আকার আকৃতির প্রিজম হতে পারে। তো আমাদের যেটা বেসিক আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রিজম সিলেবাসে। তাহলে এই ট্রায়াঙ্গুলার প্রিজমে দুটো ত্রিভুজ আছে, এবিসি আর ডি এর চিত্র অনুযায়ী, আর তিনখানা আয়তক্ষেত্র আছে। তাহলে মনে মনে রাখতে হবে প্রিজমে আয়তক্ষেত্র থাকবেই, কিন্তু ত্রিভুজ থাকবেই তার কোনো মানে নেই। ত্রিভুজ শুধুমাত্র ত্রিভুজাকৃতি প্রিজমে বা ট্রায়াঙ্গুলার প্রিজমেই থাকবে। যদি এটা স্কোয়ার হতো, স্কোয়ার প্রিজম হতো, তাহলে আমার দুটো বর্গক্ষেত্র হতো। আর বেসটা, এই যে বেস মানে ভূমি তৈরি করতে যটা সাইড লেগেছে, ভূমি তৈরি করতে যটা বাহু লেগেছে, তাহলে এখানে ভূমি তৈরি করতে কটা, তিনটে বাহু লেগেছে। সেই জন্য ভূমি তৈরি করতে যটা বাহু লাগবে তত গুণ আয়তক্ষেত্র তৈরি হবে। ভূমি তৈরি করতে আমার যদি n সংখ্যক বাহু লাগে, তাহলে ভূমিতে যদি n সংখ্যক বাহু দিয়ে একটা n সংখ্যকের বহুভুজ ভূমিটা তৈরি করেছে, তাহলে ভূমি যদি n সংখ্যার বহুভুজ দ্বারা গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আয়তক্ষেত্র হবে n সংখ্যার। তাহলে আর মোট তাহলে কটা তল হবে, মোট তল সংখ্যা সবসময় মনে রাখতে হবে, একটা প্রিজমের মোট তল সংখ্যা n প্লাস 2টি। n সংখ্যক বহুভুজ দ্বারা গঠিত n সংখ্যক আয়তক্ষেত্র, আর একটা তলায় বহুভুজটা থাকবে, একটা উপরে বহুভুজ থাকবে। যেমন এখানে ত্রিভুজাকৃতি যদি প্রিজম ভাবি, তাহলে ত্রিভুজাকৃতি প্রিজমে কটা ভূমি তৈরি হয়েছে ত্রিভুজ দিয়ে, মানে তিনটে বাহু দিয়ে। তাহলে n এর মান 3, n এর মান 3 হওয়ায় কটা তল হলো দেখ, দুটো ত্রিভুজ আর তিনটে আয়তক্ষেত্র, তাহলে 5টি তল। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। একটা প্রিজমের তল সংখ্যা যদি জিজ্ঞেস করে, তাহলে তল সংখ্যা হবে n প্লাস 2। যেখানে n কি নির্দেশ করছে, n নির্দেশ করছে হচ্ছে ওই প্রিজমটির ভূমি কটি বাহু দ্বারা গঠিত বহুভুজ, সেটা জানলে এটা আমরা পেয়ে যাব। এরপরের অংশে আসছে, এই যে আমরা একটা প্রিজম পেলাম, এই প্রিজমের মধ্যে যদি এবার আমরা একটা আলোক রশ্মিকে পাঠাই, তাহলে প্রিজমের মধ্যে যদি ধর আলোক রশ্মি এইভাবে প্রবেশ করার চেষ্টা করছে এই বিন্দুটা, তাহলে যেই মাত্র প্রিজমের মধ্যে আলোক রশ্মিটা প্রবেশ করার চেষ্টা করবে, যাকে স্পর্শ করবে, তখন মনে রাখতে হবে সেই অংশের যে ত্রিভুজটাকে কেটে নিতে হবে, মানে কাল্পনিক ভাবে কেটে নিতে হবে। তার মানে কি, তখন আমায় ভাবতে হবে যেন এইরকম একটা ত্রিভুজের আমি একটা স্লাইস তৈরি করে নিয়েছি। কিরকম ত্রিভুজটা, যেন সেই ত্রিভুজটা ভূমি আর শীর্ষের সাথে প্যারালাল হয়, কিন্তু যেন ওইটা ওই আপাতন বিন্দুটাকে স্পর্শ করে গঠিত হয়। তাহলে এই ত্রিভুজটা আমি যেন, মনে হলো যেমন তো ছুরি দিয়ে মাখন কাটে বা পাউরুটি স্লাইস পাউরুটি যেরকম হয় সেরকম ভাবতে হবে। তাহলে ওই অংশটা, কাটা অংশটাও ত্রিভুজের মতো দেখতে হবে। আমাদের বইতে যে অংশটা দেখাচ্ছে ত্রিভুজ, তার মানে ও হচ্ছে এই কাটা অংশটা। তার মানে বইয়ের যে অংশটা ছবিতে দিয়েছে তার উপরেও একটা প্রিজম আছে, উপরের দিকেও প্রিজমের অংশ আছে, নিচের দিকেও প্রিজমের অংশ আছে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে।
আলোক রশ্মি যে বিন্দুতে প্রিজমটাকে স্পর্শ করে, যে তলটাকে, সেই তলে গঠিত ভূমি এবং শীর্ষতলের সমান্তরাল একটা ত্রিভুজের অংশ কেটে নিতে হবে। সেই কাটা অংশটাতেই বইতে ছবিতে দেখানো হয়েছে ত্রিভুজের মতো। তাহলে যে এইমাত্র ও এইভাবে কাটবে, তারপরে কি হবে, তারপরে আলোক রশ্মিটা প্রতিসরণ হবে, কারণ এটা বাতাস, এটা কাঁচ মাধ্যমে প্রতিসরণ হয়। তাহলে কি করতে হবে, এইখানে আমায় একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই যদি আমি এখানে একটা লম্ব আঁকি, কোন বিন্দুতে, এই বিন্দুতে আঁকতে হবে। তাহলে এইখানে একটা অভিলম্ব আমি আঁকলাম, ত্রিভুজটার মধ্য দিয়ে নিচে চলে গেল। তারপরে ওর প্রতিসরণ হবে, কিন্তু সেই প্রতিসরণটা মনে রাখতে হবে, প্রতিসরণটা কিন্তু ওই ত্রিভুজের তলেই হবে, অন্য তলে হবে না। সেই জন্যই ত্রিভুজটা আঁকা। তাহলে এটা ত্রিভুজের তলে হবে, ত্রিভুজের তলে হয়ে ওই প্রতিসরিত রশ্মিটা ধরলাম সবুজ, সে এইরকম ভাবে একটা জায়গায় চলে আসবে, যেহেতু বেঁকে যাবে। তাহলে ও এইরকম একটা জায়গায় চলে আসবে, চলে আসার পরে তারপরে ও আবার প্রতিসরিত হয়ে আবার কাঁচ মাধ্যমে ফিরে আসবে, এই কাঁচ থেকে আবার বাতাস মাধ্যমে ফিরে যাবে। তাহলে এরকম করে যদি ও বাতাসে আবার বেরিয়ে যায়, তাহলে এই ঘটনাটাকে আমায়, তাহলে এই 3 ডাইমেনশনাল আঁকাটা বইতে আঁকা সম্ভব নয়। সেই জন্য কি করা হলো, বইতে কিভাবে আঁকা হয়েছে, বইতে যেটা আঁকা হয়েছে সেখানে শুধু ত্রিভুজটা এঁকে, এই 3 ডাইমেনশনাল আঁকার কনসেপ্টটা বোঝায়। বইতে তাহলে কিভাবে এঁকেছে, বইতে এঁকেছে একটা প্রথমে ত্রিভুজ নিয়ে নিয়েছে, তাহলে এই ত্রিভুজ, এবার একটা আপতিত আলোক রশ্মিকে পাঠিয়েছে, ধর পিঙ্ক কালার দিয়ে আপতিত আলোক রশ্মি আমি পাঠালাম। তার নিচ থেকে পাঠাচ্ছি। সবসময় মনে রাখতে হবে আলোক রশ্মিকে বাঁ দিক থেকে ডান দিকে পাঠাতে হবে, এটাই হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড রুলটা। তাহলে এখানে একটা আপতিত রশ্মি এলো, তারপরে প্রতিষ্ঠিত রশ্মিটা বেঁকে বেরিয়ে যাবে। এই প্রথম প্রতিষ্ঠিত রশ্মি, তারপরে দ্বিতীয় প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে, আবার আমরা যুক্ত হব, কারণ কি 40 মিনিট হয়ে এসছে, আবার নেক্সট অংশে যুক্ত হচ্ছে। তাহলে এটা হলো আপতিত রশ্মি, এইভাবে গিয়ে এইভাবে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তাহলে পরের অংশে আসছি।